ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে অবস্থান করছেন। দিল্লিতে যাওয়ার আগে তিনি একটা সাময়িক অনুমতি চেয়েছিলেন দিল্লির কাছে, যে সেখানে তিনি খুব অল্প সময়ের জন্য সেখানে থাকবেন। এই অনুমতি নিয়েই তিনি সেখানে গিয়েছেন, আর তাকে সেখানে রিসিভ করেছে, স্বাগত জানিয়েছেন তাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি যে মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন, ততদিনে বাংলাদেশে বহু হত্যা মামলা হচ্ছে তার বিরুদ্ধে, এবং প্রত্যেকটা হত্যা মামলার হুকুমের আসামি হচ্ছেন তিনি। ইতিমধ্যেই আরেকটি মামলা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের যে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, সেটার বিরুদ্ধেও ইতিমধ্যে একটা মামলা হয়েছে, এবং সেটা তদন্তের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অর্থাৎ এখন কিছু কিছু মামলা আবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জমা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে যখন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা শুরু হয়ে যাবে, তখন তার অবস্থানটা কি হবে? তাই তাকে কি দিল্লিতেই রাখা হবে নাকি বাংলাদেশে ফেরত আনা হবে? এ ব্যাপারে বিবিসির একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তার প্রতিবেদক শুভজ্যোতি ঘোষ সেটা লিখেছেন। তিনি সেখানে প্রশ্ন তুলেছেন যে বর্তমানে দিল্লিতে অবস্থানকারী শেখ হাসিনার অবস্থানটা কি, স্ট্যাটাসটা কি? তিনি কি বিশেষ কোনো ভিসার অ্যারেঞ্জমেন্টে আছেন, নাকি রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন, কিংবা আবার বন্দী হয়ে আছেন কিনা, সেটাও পরিষ্কার না। যদি বন্দী হয়ে না থাকেন, তাহলে তো তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা, কিন্তু তিনি সাক্ষাৎ করতে পারেন নাই, এরকম একটা বক্তব্য তার এক্সে উল্লেখ করেছেন। আবার বন্দী এটাও কিন্তু বলা যাবে না, তার কারণ তিনি সেখানে বসে অনেক বার্তা তার ছেলে যে সজীব অজিত জয় যুক্তরাষ্ট্রে আছেন তার কাছে পাঠাচ্ছেন, এবং সেখান থেকে সজীব অজিত জয় এই সমস্ত বিবৃতি বিভিন্ন সময় পত্রপত্রিকায় দিচ্ছেন। শুভজ্যোতি ঘোষ এই প্রশ্নটা দিল্লিতে অবস্থানকারী যে পররাষ্ট্র দপ্তরে যারা আছেন তাদের কাছে করেছেন। সেখান থেকে নাকি এমন ধরনের উত্তর পেয়েছেন তিনি, যে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ভারতে এসেছেন, যেটা বৈধ। তো এটা একটা অ্যালার্মিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী কি এখনো পর্যন্ত শেখ হাসিনা? তার পাসপোর্ট কি বৈধ? এটা হতে পারে? তাহলে তো বর্তমানে আমাদের যে অন্তর্বর্তী সরকার আছেন, তাহলে তো তাদের তো অস্তিত্বই থাকে না। ভারত সরকার যদি এই ধরনের বক্তব্য পেশ করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সেটা বৈধ, তাহলে কিভাবে বাংলাদেশে এটা অন্তর্বর্তী সরকার এক্সিস্ট করে? আবার আর একটা কথা বলা হচ্ছে যে এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যতক্ষণ পর্যন্ত বাতিল করা না হচ্ছে, প্রত্যাহার করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাকি বৈধ। তো ভারত সরকার কি জানে না বাংলাদেশের থেকে তিনি একেবারে পদত্যাগ করে পালিয়ে গেছেন? তাহলে তার আর কোনো পাসপোর্ট কাজে আসবে না, এটাই তো স্বাভাবিক। তাহলে বাংলাদেশের সরকার এবং জনগণের প্রতি ভারতের এক ধরনের অবজ্ঞা দেখা যাচ্ছে। তারা বারবার এই কথাটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যে বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, বাংলাদেশের সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের সম্পর্ক শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে, শেখ পরিবারের সঙ্গে। এটা করলে ভারতের জন্য কি খুব সুবিধা হবে? বাংলাদেশের 18 কোটি মানুষ যদি ভারত থেকে মুখ ফিরিয়ে নেয়, ইতিমধ্যে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে তারা প্রত্যেকেই কিন্তু একে একে ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ওই শুধু একটি কারণে, তারা বিভিন্ন দেশের সঙ্গে, তার প্রতিবেশী যারা যারা আছে, প্রত্যেক দেশে একটা দলকে অথবা একজন ব্যক্তিকে তারা সাপোর্ট দিয়ে যায়। এই সাপোর্ট দিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যরা হোস্টাইল হয়ে যায়, অর্থাৎ জনগণ এখানে বিমুখ হয়ে যায়। এই ভারত সরকার গত 15-16 বছর একচেটিয়া ভাবে শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন কলাকৌশল অবলম্বন করেছে। শুধু তাই না, শেখ হাসিনাকে একটা দানবীয় শক্তিতে পরিণত করার জন্য যত রকম সহযোগিতা দেওয়ার দরকার ভারত সেটা করেছে। 2014 সালে কোনো অবস্থাতেই নির্বাচন হওয়ার কথা নয়, কিন্তু তারপরও সেই সময় কংগ্রেস সরকার তাদের পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে এখানে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে একটা নির্বাচন যেন তেন প্রকারে একটা নির্বাচন করে
শেখ হাসিনাকেই ক্ষমতায় বসিয়ে দিয়ে গেল। 2018 সালে চীন এবং ভারতের যৌথ প্রযোজনায় আরেকটি ইলেকশন হয়ে গেল এবং এর মধ্যে যত রকমের কলা কৌশল থাকতে পারে, বিরোধী দলের উপরে নিপীড়ন, নির্যাতন, বল প্রয়োগ যা কিছু অবলম্বন করার দরকার হয় সবকিছু করেছে শেখ হাসিনার সরকার এবং সবই করেছে ভারতের সমর্থনে। আর 2024 সালে যে 7ই জানুয়ারি নির্বাচনটা হয়ে গেল, সেটা তো একেবারে কোনো অবস্থাতে এই নির্বাচনটা হওয়ার কথা নয়, কিন্তু মোদী সরকার তার পররাষ্ট্র সচিব ওই একইভাবে বাংলাদেশে একটা একতরফা ডামি এবং স্বামী নির্বাচন সম্পন্ন করে দিল। এ দেওয়ার ফলে কি হয়েছে, আজকে ঠিক 6 মাসও যেতে পারলো না এই সরকারকে একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে বিদায় নিতে হলো, করুণ ভাবে এক কাপড়েই তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হলো। এই অবস্থা তো দেখার কথা না। যদি নির্বাচনগুলো সুষ্ঠুভাবে হতো, জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারত এবং কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, এই বিষয়গুলো যদি বাংলাদেশের মানুষ ঠিকভাবে উপভোগ করতে পারত, প্রতিপালন করতে পারত, তাহলে তো এত ক্ষোভ জমা হতো না। যেভাবে ছাত্র শিক্ষার্থীদের যে সমাবেশ হয়েছে, আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, এটা তো এক কথায় বিস্ময়কর যে তাদের উপরে একচেটিয়া ভাবে, একতরফা ভাবে পুলিশ বাহিনীর পক্ষ থেকে গুলি করা হচ্ছে, মুহুর্মুর গুলি ছোড়া হচ্ছে। ওই ছাত্ররা তো গুলি খাচ্ছে এবং জীবন দিচ্ছে, সেখান থেকে তারা পিছু হটছে না। এই মনোভাব কেন তৈরি হয়েছে? শুধুমাত্র না পাওয়ার বঞ্চনা। তারা বঞ্চিত হতে হতে এমন একটা জায়গায় চলে গেছে যে শেখ হাসিনাকে তারা আর সহ্য করতে পারছে না। ব্যক্তি শেখ হাসিনা এবং দল হিসাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগকে মানুষ কোন অবস্থাতে আর সহ্য করতে পারছে না। তাদের দমন পীড়ন, চাঁদাবাজি, লুণ্ঠন, লুটপাট যা কিছু বলা হোক না কেন, এমন সীমাহীন পর্যায়ে চলে গেছে, মানুষের ধৈর্যের বাইরে চলে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে ভারত যেমন কাজ করেছে, শেখ হাসিনাকে একটা দানবীয় পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে, একইভাবে তাদের জোট সঙ্গী যে 14 দল, এই রাশেদ খান মেনন, ইনু, দিলীপ বড়ুয়া বা আনোয়ার হোসেন মঞ্জু, তারাও কিন্তু একইভাবে এই সরকারকে দানবীয় পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। তাদের বক্তব্য বারবার তারা দেখিয়ে দিয়েছে যে সবকিছু নাকি আমেরিকা করে যাচ্ছে এবং আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য শেখ হাসিনা যখনই বক্তব্য দেয়, এই দুই ব্যক্তি, দুই নেতা, রাশেদ খান মেনন এবং হাসানুল্লাহ কিনু একই বক্তব্য দিয়ে দেন এবং তাদের প্ররোচনায় পড়ে এবারও একইভাবে এই ছাত্র জনতার বিক্ষোভ দমন করার একটা পায়তারা চালানো হয়েছে এবং তাদের সিদ্ধান্তের কারণে, তাদের বক্তব্যের কারণে বলা হয়েছে যেহেতু আমেরিকা এই ছাত্র জনতার বিক্ষোভকে সমর্থন দিচ্ছে, ওদের এটাকে যেভাবেই হোক না কেন দমন করতে হবে, গুলি করে হোক আর যেভাবে হোক, গ্রেনেড ছুড়ে হোক, যেভাবেই হোক তাদেরকে দমন করতে হবে। আর এই দমন পীড়ন করতে যে আজকে সবাই কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছেন, উচ্ছেদ হয়ে গেছেন। আর ইনু এবং মেননকে আর দেখা যাচ্ছে না, তারাও ওই একইভাবে স্রোতে ভেসে গেছে। তো শেষ করব যে কথাটা দিয়ে, যেহেতু হত্যা মামলা এখন হচ্ছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটা বিচার কাজ শুরু হয়ে যাবে, তখন তো বিচারের মুখোমুখি করতে হলে শেখ হাসিনাকে দেশে আনতে হবে। তখন দিল্লির সরকার কি ধরনের আচরণ করবে? তাদের সঙ্গে তো বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তিকে তো অবহেলা করা যাবে না। তখনও কি তারা পাঠাবে না? তখনও কি শেখ হাসিনার পাশেই তারা দাঁড়াবে? সেই সময় তাহলে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটা কি দাঁড়াবে? এই কূটনৈতিক সম্পর্কের কি অবনতি ঘটবে? বাংলাদেশের জনগণ কিন্তু দেখিয়ে দিয়েছে, এখানে 18 কোটি জনগণ যদি ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি করতে পারে, তার একটা নমুনা বেশ গত 5-6 মাস ধরে দেখিয়ে দেওয়া হয়েছে। সেই দিকে ভারত হাঁটবে বলে আমার মনে হয় না। তারা সেই জায়গা থেকে আরো শিক্ষা নেবে।